সবাই একটু সিনাপসিস হাতে নিয়ে নেন, আমরা কোশ্চেন নাম্বার 5 থেকে শুরু করবো। হ্যাঁ, 4 পর্যন্ত শেষ করেছিলাম। আমাদের সিনাপসিস হচ্ছে জি। ঠিক আছে, স্টেক হোল্ডার গভর্নেন্স নিয়ে পড়ছিলাম, জি এর কোশ্চেন নাম্বার 5। হাউ টু বিল্ড ডিপার রিলেশনশিপ উইথ কাস্টমার। হাউ টু বিল্ড ডিপার রিলেশনশিপ উইথ, কিভাবে আমরা কাস্টমারদের সাথে খুব গভীর একটা সম্পর্ক সম্পর্ক তৈরি করতে পারি। As technological advantage and digitalization continue to reshape the banking service, banks meet banks need to meet the new expectations of today's consumers. Here are the different way to connect with modern banking customers to build long-lasting customer relationship. আসলে ব্যাংকিংটা রিলেশনশিপের উপর অনেক ডিপেন্ড করে, তাই না? যত বেশি কাস্টমার সাথে রিলেশনশিপ থাকবে, আপনার বিজনেস করার সুযোগটা বেশি থাকবে। তাহলে একটা কাস্টমার সাথে কিভাবে আমরা একটা রিলেশন, সেটাকে কিভাবে কন্টিনিউ করা যায়, লং রান করা যায়, এবং ভালো সম্পর্ক কিভাবে তৈরি করতে পারি। স্যার হ্যাঁ জি মানিল ভাই। স্যার আমার এখানে স্যার এখানে প্রশ্ন তো স্যার এখানে দেখা যাচ্ছে আরেকটা বিল শেয়ার হোল্ডার রিলেশনশিপ কোশ্চেন নাম্বার 5। ভালো করে দেখেন তো, হাউ টু বিল্ড ডিপার রিলেশনশিপ উইথ কাস্টমার, কোশ্চেন 5। আমরা জিতে আছি মানিল ভাই। জি জি স্যার পাইছি স্যার। জি পেয়েছেন? জি জি জি, স্যার পেয়েছি। ঠিক আছে। অফার দ্য রাইট সার্ভিস এট দ্য রাইট টাইম। সঠিক সময়ে সঠিক অফারটা, সেটা ডিপোজিটের রেট হোক, কমিশন হোক, অথবা অ্যাডভান্সের রেট হোক, যেটাই হোক আর কি, সেটাই বলতে হবে। টুডেস কাস্টমার অলওয়েজ অন দ্য মুভ। কাস্টমার কিন্তু অনেক মুভ করে, তাই না? একজন ব্রাঞ্চ ম্যানেজার বা এমডি থেকে একজন বিজনেসম্যান বেশি ব্যাংকিং বোঝে, কারণ সে 8 থেকে 10টা অথবা 15-20টা ব্যাংকে সে কথা বলে বিভিন্ন ডিলিংস এর জন্য, তাই না? অতএব সে ব্যাংকিংটা নলেজটা কিন্তু একজন বিজনেসম্যান ম্যানের ব্যাংকিং এর থেকে ব্যাংকারদের থেকে বেশি থাকে। Customers are expected to be quick, efficient, and automated service. Then the best financial service apps allow continuous transactions and a smooth user interface. A successful mobile apps needs to be about the customer experience first. একটা সাকসেসফুল মোবাইল অ্যাপসটা এই জন্য সবচেয়ে বেশি দরকার, যখন রাইট টাইমে যাতে সেই ইনফরমেশন গুলো পেয়ে থাকে, সার্ভিসটাও পেয়ে থাকে। রিমুভ আননেসেসারি ফ্রিকশন। হ্যাঁ, regulatory changes and new laws are reshaping the way financial institutions are dealing with privacy, data, and wealth. Okay, banks have an opportunity and response to guide customers through those changes and reduce unnecessary friction or hassle. ঠিক আছে, ফ্রিকশন মানে হ্যাসেল থেকে আননেসেসারি। এই কাগজের বিভিন্ন পেপারস আমরা চেয়ে থাকি যদি অনেক সময়, তো সেখানে তো কাস্টমার হ্যাসেল মনে করে, তো যেগুলো আমাদের নেসেসারি ডকুমেন্টস আমরা সেগুলো শুধু কালেক্ট করবো অথবা তাদের কাছে রিকোয়েজিশন দেবো। ট্রিট কাস্টমার্স লাইক অ্যান ইন্ডিভিজুয়াল। ওকে, যত কাস্টমার তাকে একজন একজন ব্যক্তি হিসেবে তাকে করতে ট্রিট করতে বলা হয়েছে। গুড ব্র্যান্ডস আর লুক লাইক গুড ফ্রেন্ডস, দে আন্ডারস্ট্যান্ড এন্ড ভ্যালু দ্য কাস্টমার্স এন্ড মেক ইট নোন টু দেম। A bank knowing as much as possible about individual customer is essential to provide better service. একটা কাস্টমারকে আপনি যখন হ্যান্ডেল করবেন, মানে ইন্ডিভিজুয়াল কাস্টমারকে হ্যান্ডেল করতে বলছে, তাই না? 10জন কাস্টমারের সাথে যদি একসাথে হ্যান্ডেল করতে দেন, তাহলে আপনার হয়তো বা কাউকে অতভাবে অ্যাটেনশন দেওয়া যাচ্ছে না হয়তো বা, তাই না? তো ইন্ডিভিজুয়াল কাস্টমারকে যদি আপনি ওই চোখে দেখেন, তাহলে প্রত্যেকটাই আপনি আলাদা আলাদা নজর দিতে পারছেন বা কনসিডারেশন করতে পারছেন, তার দিকে খেয়াল রাখতে পারছেন। সেই জন্য বলছে কাস্টমারকে, এক একজন কাস্টমারকে ইন্ডিভিজুয়াল কাস্টমার হিসেবে দেখার জন্য বলা হয়েছে। তাতে কি আমাদের একটা গুড রিলেশন তৈরি হবে। আমরা যদি কাস্টমারকে অনেক ফোকাস দেই অথবা তাকে গুরুত্ব দেই, তাহলে কিন্তু কাস্টমার একটু খুশি হয়, সেটা কোথাও না কোথাও তো ব্যাংকিং করবেই, তাই না? এটা বলছেন। এনহ্যান্স কাস্টমার এক্সপিরিয়েন্স, এ a personal touch always goes a long way. A bank branch can employ an employee to provide
relevant and more personal service to visitors even before reaching the কাউন্টার। কাউন্টারে এসে কথা বলে তার আপনি সামনে গিয়ে গিয়ে একটা তার সাথে কথা বললেন, একটু হ্যান্ডশেক করলেন, হ্যাঁ, তাকে গ্রেটিংস জানালেন, এগুলো চাচ্ছে আর কি কাস্টমারের সাথে। বলতে বিল কাস্টমার ট্রাস্ট, সবচেয়ে ব্যাংকারদের বড় কথা হচ্ছে এগুলো ট্রাস্টের জায়গা, তাই না, একটা বিশ্বস্ততার জায়গা আছে। বিল কাস্টমার ট্রাস্ট, ট্রাস্ট ইজ দ্য মেইন ক্যাপিটাল অফ এ ব্যাংক। কারণ তার জীবনের সঞ্চয় সঞ্চয় সম্পত্তি যা আছে সব কিন্তু ব্যাংকের কাছে দিয়ে যাচ্ছে কিসের, আপনার বিশ্বস্ততার জন্য। That's why more organizations are continuously upgrading their technology and fraud prevention techniques to improve customer trust. কাস্টমার যদি একবার চিন্তা করে যে ফ্রড লিঙ্ক কোনো তার অ্যাকাউন্টে হয়ে যাচ্ছে, অথবা টাকা জাল জুয়া চুরি হচ্ছে, তাহলে কিন্তু তার বিশ্বাস থাকবে না, তাই না, একটা রিউমার আসলে। এই জন্য সবসময় আমরা টেকনোলজিক্যাল আপডেট রাখি, কারণ হচ্ছে যাতে আমাদের কোনো কাস্টমারদের প্রিভেন্ট করতে পারি এ ধরনের কোনো হ্যারাসমেন্ট থেকে। নেক্সট নাম্বার হচ্ছে, কোশ্চেন নাম্বার হচ্ছে 6, ডিফাইন কমপ্লেইন ম্যানেজমেন্ট। কমপ্লেইন তো আসতেই পারে কাস্টমার কাছে, তাই না, এটা কিভাবে আমরা ব্যবস্থাপনা করব। নালিশ আসতে পারে। হোয়াট আর দ্য প্রসিডিউর অফ কমপ্লেইন লজমেন্ট, কমপ্লেইনটাকে আমরা কিভাবে, আমাদের কাছে নালিশ গুলো আসবে সেটা আমরা কিভাবে লজমেন্ট করবো, কিভাবে আমরা কিভাবে ম্যানেজ করব, প্রসিডিউরটা কি, কমপ্লেইন আমরা কিভাবে একসেপ্ট করবো, নেবো আর পাবো। কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট, complaint management is about resolving complaints and identifying opportunity to make systematic improvements. Every organization that deals with a public will receive complaints. The community expects organization to be customer focused and responsive to complaints, তাই না, কাস্টমার শুনলে আমরা সেটা রেসপন্স করবো। The bank customer relationship is disrupt and complaints are raised when interest of the customers are neglected. কাস্টমাররা যদি তাদের কমপ্লেইন দিয়েছে সেটাকে যদি নেগলেক্ট করে, তাহলে তারা ডিসহার্টেড হয়ে যাবে, আর যদি তাদের কোনো রেসপন্স তারা যদি না পায়। হাসানুজ্জামান ভাই একটু মিউট করবেন, হাসানুজ্জামান একটু মিউট করেন, আওয়াজ হচ্ছে, নয়েজ হচ্ছে বেশ। হাসানুজ্জামান ভাই মিউট করেন। এই মিজান ভাই কি আছেন, মিজান ভাই? তাহলে তারপর বলছে যে আনরিজলভ কমপ্লেইন্স মে কজ লসেস অফ দ্য কাস্টমার। আপনার যদি কোনো কমপ্লেইন দেয় সেটা যদি রিজলভ না করেন তাহলে আমরা কাস্টমার হারাবো। The publication of complaints through the media may also damage the reputation of banks. আপনার যদি এই কমপ্লেইন গুলো আপনি রিজলভ না করেন, অনেক সময় মানুষজন ক্ষেপে কি করে রাগ রাগ হয়ে তাহলে ওর কোনো পাবলিকেশনের পেপারে বা মিডিয়ায় চলে আসতে পারে, এগুলো কোম্পানির জন্য আর কি রেপুটেশনের ড্যামেজ হবে। এবার দেখি আমরা কমপ্লেইন গুলো কিভাবে নিতে পারি, লজমেন্ট করতে পারি। কমপ্লেইন লজমেন্ট প্রসিডিউর, banks or financial institutions may facilitate the customer to lodge complaints by any available means. For example, letter, telephone, facsimile, email, or in person হতে পারে। Electronic complaints lodgement system can be produced in the web portal. ওয়েব পোর্টালে কমপ্লেইন একটা আমার ওয়েব পোর্টালে থাকবে, সেখানে এন্ট্রি করে সেখানেও দিতে পারে। Banks or financial institutions may facilitate the customer to lodge the complaints at any branch of the bank. প্রত্যেকটা আমাদের ব্রাঞ্চে দেখবেন বাংলাদেশ ব্যাংকের একটা রুলস আছে, ওটা কমপ্লেন্স বক্স রাখতে হয়, ঠিক আছে, সেখানে রাখার জন্য বলেছে। Banks or financial institutions shall accept complaints lodged by customers or authorized representative of the customers. কাস্টমার নিচে অথবা তার যদি কোনো রিপ্রেজেন্টেটিভ হয়ে যায়। A description of the complaints handling system or bank's financial prescribed form and Annexure C for submitting complaint should be accessible available to the customer.
বাংলাদেশ ব্যাংকের যে কমপ্লেইনের একটা প্রেসক্রাইব একটা ফর্ম আছে, সেটা হলো ফর্ম সি। এটার জন্য আমাদের অ্যাভেলেবেল, কাস্টমার আসলে যেন ওটা পায় এবং ওটা যারা যদি কমপ্লেইন করতে চায় সে ওখানে যেন লিখে দিয়ে দিতে পারে, সেজন্য অ্যাভেলেবেল থাকে। স্যার এটা কোন মডেলের স্যার? আমি একটু পরে হ্যাঁ, জয়েন করছি। ও আচ্ছা পুলক, এটা মডিউল জি, জার্মানের জি। জি স্যার, ঠিক আছে, পেয়েছি। জি এর এখন আমরা 7 নম্বর শুরু করব, কোশ্চেন নাম্বার 7। স্যার এখানে এনএক্সআর সি, এটা এনএক্সআর মানে কি স্যার? এনএক্সআর কেন বলা হয়? ও, অ্যানেক্সার মানে এটা বোঝা একটা ফর্ম, ফর্ম সি আছে। ও যখন সার্কুলারটা দিয়েছিল সেখানে একটা অ্যানেক্সার দিয়ে দিয়েছিল, ফর্মটা তৈরি করে দিয়েছিল, এর নাম দিয়েছিল অ্যানেক্সার সি। ঠিক আছে, ওখানে আচ্ছা, কমপ্লেন গুলো লেখা, কমপ্লেন লেখার জন্য একটা ফরম্যাট তৈরি করে দিয়েছে। ঠিক আছে। হাউ ব্যাংক রিজলভ দ্য কাস্টমার কমপ্লেন, ব্যাংক কাস্টমার তো কমপ্লেন করে গেল, আমরা এই যে বিভিন্ন বলছে আমরা কমপ্লেন বক্সে দিতে পারে, আমাদের মেইলে দিতে পারে, ওয়েব পোর্টাল দিতে পারে, এটা আমরা কিভাবে সলভ করবো? কমপ্লেন রেজুলেশন প্রসেস, কমপ্লেন হ্যান্ডলিং ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাংশন, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দ্য কমপ্লেন ম্যানেজমেন্ট টিম শুড ফলো এ সিস্টেমেটিক প্রসিডিওর to settle the complaints at the bank or financial institution. The complaint resolution process required at least the following 5 stages. প্রথম হলো acknowledgement, আপনি পেয়েছেন সেটা স্বীকার করবেন, দেখবেন ওকে, ফ্রি ফেলে দিলেন সেটা না, নলেজ আপনার ডেস্কে যা যা সম্পূর্ণটা দিবেন। তবে স্ক্রিনিং দ্য কমপ্লেন, কার কমপ্লেন, কোন ডেস্কে যাবে এটা। ডিপার্টমেন্ট অ্যাকশন ফর রেজলিউশন, ডিপার্টমেন্ট গিয়ে বলবেন যে এটা আপনার কি, যেটা কমপ্লেন দিয়েছে এটা সঠিক আছে নাকি ভুল, তাহলে কাস্টমার সাথে যোগাযোগ করেন। আপিল এন্ড রিভিউ এন্ড রেসপন্স এন্ড ক্লোজার, তাকে রেসপন্স করেন। হ্যাঁ, তাহলে 5টা আমরা প্রসিডিউর দেখলাম। প্রথম বলে অ্যাকনলেজ করেন, স্ক্রিনিং করেন যে আসলে এটা আপনার কিনা বা আপনার রিলেটেড কিনা, কোন ডিপার্টমেন্টে সেটা ডিস্ট্রিবিউশন করে দেন, আপিল এন্ড রিভিউ তাদেরকে ডাকেন, এবং রেসপন্স এন্ড ক্লোজার, এবং শেষ করে রেসপন্স করে ওকে, রেজুলেশন করেন। Question number 8. What do you know about media relation and what are the benefits of media? এই মিডিয়া রিলেশন, যে মিডিয়াতে আমরা যে নিউজ গুলো দেখে থাকি বা কিছু, তাই না, এগুলো হচ্ছে মিডিয়া রিলেশন। Media relation is a relationship between journalist and an organization which can be initiated from either side. The purpose is to facilitate widespread coverage in a timely and favorable manner, and such as considered as a strong and powerful tool. তাই না, মিডিয়া কিন্তু একটা পাওয়ারফুল টুল আমাদের, এটার মাধ্যমে নেগেটিভ পজিটিভ দুইটা মেসেজ হতে পারে। দিস ইজ ইউজড কোম্পানিজ টু ক্যাম্পেইন দেয়ার স্টোরি এন্ড মেসেজ টু দ্য পাবলিক। অনেক সময় আমরা যে অ্যাড গুলো মিডিয়ার মাধ্যমে অ্যাড, এই যে আমরা এত প্রোডাক্ট এত জানতে পারতেছি, ব্যাংকিং বলেন অথবা আমাদের যে কনজিউমার প্রোডাক্ট গুলো আছে, এটা কিভাবে জানতে পারি? এই অ্যাড এর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, তাই না? এখন মিডিয়া তো অনেক শক্তিশালী, যেহেতু সোশ্যাল মিডিয়া চলে আসছে, আমাদের টিভি চ্যানেলের অভাব নেই, অনেকগুলো পত্রিকা পেপার হতে সবকিছু মিলে আর কি। এখন আমরা কি কি সুবিধা পেতে পারি আমাদের, এই যে মিডিয়ার কথা এত বলতেছি, আমরা কি সুবিধাগুলো পেতে পারি? There are some of the biggest benefits of media relations. Trust, একটা বিশ্বাসতার জায়গা, তাই না? Potential customer are more influenced by journalists than brand. Stories published through reputable platform give you an instant boost in credibility. বিশ্বাসতার একটা জায়গা তৈরি করে মিডিয়া। ব্র্যান্ডিস, আপনার ব্র্যান্ডটাকে পরিচিত করে দেয়। Posting a new story about a new product or company's website is great. This will reach the only people who already know about the company. On the other hand, is a story published through a media outlet, the brand can be reached anyone. আমরা যেমন আইপিসি আমার বন্ড একটা দেখতেছি, এটা কিন্তু মিডিয়ারই ইসে, তাই না? টিভিতে এত অ্যাড দিয়েছে, ওই বন্ড সম্বন্ধে আমরা জেনে গেছি, এবং আমরা আইপিসি ব্যাংক জানি সবাই, আইপিসি আমার বন্ড, এটা কিন্তু সবার মুখে মুখে এরকম একটা ব্র্যান্ড রিচ হয়ে গেছে মানুষের কাছে, দ্বার প্রান্তে। অথরিটি, অথরিটি বলছে one of the biggest benefits of media relations that it can help a company to become more an authority in respective space. This gives the customer a confidence, trust the news, তাই না?
বিগেস্ট বেনিফিট পাই আমরা মেডিটেশন থেকে। অথরিটি কারা দিচ্ছে এটা? ব্যাংক নিজে দিচ্ছে নাকি? তাহলে অথরিটি হলে তাহলে ওরা আরো কাস্টমার আরো বিশ্বস্ততা বাড়ে। Talent attraction and retention. Employees of the company may feel a sense of pride when their employer is mentioned the news. Then the prospective employees and vendors want to work with companies that show strength, credibility and other important qualities of the public media. Public media যখন এত আপনার ব্যাংক সম্বন্ধে যখন এত কথা বলবে অ্যাডভার্টাইজমেন্ট, আপনি কিন্তু প্রাউড ফিল করবেন, তাই না? সেটা বলতে, এবং অন্যরাও এখানে কাজ করতে আগ্রহী হবে। ঠিক আছে, এটা ছিল আমরা বেনিফিট গুলো পাবো কি থেকে? মিডিয়া থেকে। হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ দ্য ডিসক্লোজার? এই মিডিয়ায় যে এত কথা বলবো বা ডিসক্লোজার দেবো, অত অন্য কোথাও জায়গায় যে আমি আমার যে বর্ণনা গুলো দেবো, আমার প্রোডাক্ট সম্বন্ধে যে কথা বলবো, এর নীতিগুলো কি হওয়া উচিত, প্রিন্সিপাল গুলো কি হওয়া উচিত? স্যার এখানে একটু ডিসক্লোজার, স্যার, জি 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 জি। স্যার অথরিটিটা স্যার এখানে কি কি বোঝাচ্ছে স্যার, একটু একটু বলবেন স্যার? ওই যে কি ট্যালেন্ট মানে ভাই? হ্যাঁ, স্যার, আচ্ছা, অথরিটি, আগের কোশ্চেনটা না? জি জি জি, অথরিটি স্যার। ও হ্যাঁ, ইরেসপেক্টিভ আছে, দিস গিভস এ কাস্টমার দ্য কনফিডেন্স দ্যাট অ্যাজ অথরিটি বলতে আপনি যে ব্যাংকে আছেন, হ্যাঁ, এখন নিউজটা যদি সেই ব্যাংকের মাধ্যমেই যায়, তাই না? এই ব্যাংকের একটা এই নিউজ মিডিয়া আছে, অথবা আপনার একটা ফেসবুকে একটা ইয়ে আছে, অথবা ইউটিউবে আপনার একটা চ্যানেল আছে আপনার ব্যাংকের, থাকে না জি, ইউটিউবে? জি, তাহলে ওই চ্যানেল থেকে আপনার ব্যাংকের যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে যে নিউজ গুলো আসছে, তাহলে অথরিটিটা কি হচ্ছে যে হ্যাঁ, ব্যাংকের একটা নিজস্ব, যখন আমরা ভুয়া মেসেজ দেখি না, তাহলে কি মানুষের বিশ্বাস পাবো না? তাহলে ওই অথরিটি থেকেই যদি, নির্দিষ্ট অথরিটি থেকেই যদি এই চ্যানেলগুলো বা এই খবরগুলো মেসেজ গুলো আসে, এটা মানুষের কাছে আরো বেশি বিশ্বস্ততা পাবে, এটা বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, জি স্যার। এবার হচ্ছে আমাদের ডিসক্লোজারের প্রিন্সিপাল গুলো কি হবে। ডিসক্লোজার শুড বি ক্লিয়ার। Disclosure should be presented in a form that understood to key stakeholder and communicated through accessible material. যেমন একটা প্রোডাক্টের অ্যাড দিয়েছেন যেটা মানুষ বুঝেই না, তাই না? তত ক্লিয়ার কাট হতে হবে, এটা বলছে। ডিসক্লোজার শুড বি কম্প্রিহেনসিভ, সম্পূর্ণ। অর্ধেক দিয়েছিল দেন, আপনি প্রোডাক্ট দিয়েছেন, কোনো রেট দেন এই রেটটা কি মান্থলি, ইয়ারলি, চেঞ্জেবল নাকি হবে না, এরকম আর কি বলছে। কম্প্রিহেনসিভ অর্থাৎ পরিপূর্ণ থাকবে। Disclosure should be describe a bank's main activities, all significant risks supported by relevant underlying data and information. Disclosure should be meaningful. Disclosure should be highlight a bank's most significant current and emerging risks, how to those risks are be management. এবং ডিসক্লোজারে কি থাকবে? রিস্কও থাকতে হবে, রিস্ক গুলোকে আমরা কিভাবে মিটিগেট করতে পারি সে কথাও বলা থাকবে, যেন বর্ণনায় আর কি। আমরা যে ডেসক্রিপশনটা দেবো, আসলে ডিসক্লোজার মানে ডেসক্রিপশন। Disclosure should be consistent over time. Disclosure should be consistent over time to enable key stakeholders to identify trend in a bank's risk profile across all significant aspects of its bank. তাই না? কনসিস্টেন্স থাকবে ওভার দ্য টাইম, মানে ধারাবাহিকতা থাকতে হবে, এটা বলছে। ডিসক্লোজার শুড বি কম্পারেবল অ্যাক্রস ব্যাংক, অন্য ব্যাংকের সাথে যাতে কম্পেয়ার করা যায়, সেজন্য বলছে। The level of detail and the format of presentation of disclosure should be enable key stakeholder টু পারফর্ম মিনিংফুল কম্পারিজন অফ দ্য বিজনেস অ্যাক্টিভিটি। এমন ভাবে হবে যেন আমরা কম্পেয়ার করতে পারি। আমরা ডিসক্লোজার যে কম্পেয়ার অ্যাকাউন্টস গুলো দেখবেন, আমাদের যে অ্যাকাউন্টস গুলো থাকে অ্যানুয়াল রিপোর্টে, ওখানে কিন্তু কম্পারেটিভ দেওয়া থাকে, মানে ওই ডিসক্লোজার যে ওগুলো কম্পারিজন করা যায় যাতে। ঠিক আছে, এটা ছিল আমাদের, যখন আমরা মিডিয়াতে বা পাবলিকেশনের জন্য কিছু দেবো, আমরা ডেসক্রিপশন গুলো কিভাবে দেবো, ঠিক আছে, তার কিছু নীতি নির্ধারণের কথা বলা হচ্ছে। ওকে, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, মডিউল জি এর লাস্ট কোশ্চেন। Why full disclosure in the corporate and financial world is necessary? Full disclosure কেন দরকার? The importance of full disclosure in the corporate and financial world is necessary. কেন বলছে? Ensure transparency, স্বচ্ছতাকে এনশিওর করে। Increase transparency in the bank's operation and management makes it easier for a stakeholder to make informed decisions. Avoid financial and economic crisis. ঠিক আছে, এবারে ফিনান্সিয়াল ইকোনমিক ক্রাইসিস
ক্যান বি অ্যাভয়েডেড উইথ ইনক্রিজ ট্রান্সপারেন্সি। ঠিক আছে, এলিমেন্টস ইনসাইডার ট্রেডিং এন্ড উইন্ডো। ইনসাইডার ট্রেডিং হচ্ছে আপনি ভিতরে বসে কোনো খবর বাইরের লোককে পাস করতেছেন, তার জন্য শেয়ার মার্কেটে বুম হয়ে যাচ্ছে। আপনার সামনে ইপিএস কত হবে আপনি বলে দিচ্ছেন, তাই না? এগুলো বলে কি ইনসাইডার ট্রেডিং। আর উইন্ডো ড্রেসিং হচ্ছে যেটা খারাপ জিনিসটাকে ভালো করে প্রেজেন্ট করা, সেটা হচ্ছে উইন্ডো ড্রেসিং। এগুলোকে বাদ দিতে এলিমেন্ট করতে হবে বলছে। ফুল ডিসক্লোজার প্রিভেন্টস এজেন্টস উইথ ইনসাইডার ইনফরমেশন ইন দ্য মার্কেট ফ্রম মিস ইউজিং it for personal gain and allow depositor to make informed decisions. Full disclosure of relevant information by banks helps depositor to make informed decisions. তাই না? সব ইনফরমেশন পেলে যারা ব্যাংকের জন্য ইনভেস্টমেন্ট করতে চায় তারা তাহলে সঠিক ইনভেস্টমেন্ট করতে পারবে সঠিক ব্যাংকের। Reduce uncertainty in the market. Okay, তারপর বলছে reduce uncertainty in the market. Full disclosure also reduce the uncertainty. Full disclosure the uncertainty to a great extent to the market. Uncertainty is one of the most prominent reason for market volatility. তাই না? Full disclosure কোনো যেটা থাকে সেটা থাকে না। Appropriate stock value. The stock of a banking company with transparency having full disclosure will most likely rise due to investors having more confidence. লেস লাইকলি লিগাল প্রবলেম, যদি কোনো লিগাল প্রবলেম থাকে সেগুলোর জন্য আমরা ব্যাখ্যা দিই। ফর এ কোম্পানি উইথ ট্রান্সপারেন্সি ইট ইজ অলসো এ safe to do business because full disclosure of information can prevent legal problems. ঠিক আছে, আইনে যখন আপনি ডাক্তার কাছে যাবেন কি আপনার টোটাল রোগ সম্বন্ধে বলতে হবে, তাই না? আপনার যখন লিগাল প্রসিডিওর কিছু থাকবে আপনার সিকোয়েন্স কনসিকুয়েন্স যা থাকবে পুরোটাই বলতে হবে, তাহলে ট্রিটমেন্টটা সে দেবে কি করে। Easier to rectify mistakes. Finally, it is easier to correct any mistakes or errors in the financial statements if those are fully disclosed on the front end. তাই না? শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু যদি আমরা দিই তাহলে ইজিলি আমরা ভুল যদি থাকে ভুলগুলোকে কারেকশন করতে পারি। রেক্টিফিকেশন প্রসেস বিকামস ভেরি ডিফিকাল্ট ফর অ্যান আনডিসক্লোজ ট্রানজাকশন। তাই না? যদি কোনো ডিসক্লোজ হয় না তাহলে ভুল থাকলে আপনি কিভাবে ওটাকে রেক্টিফাই করবেন? এগুলো ছিল আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে ফিনান্সিয়াল যেগুলো আমাদের ডিসক্লোজার আমাদের ডেসক্রিপশন দেখবো, তার জন্য আমাদের কি কি গুরুত্ব বহন করে ডিসক্লোজার যে বর্ণনা দেবো আমাদের কি গুরুত্ব বহন করে। Okay? তাহলে আজকে যে কোশ্চেন গুলো বললাম 5 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত কোশ্চেন 5 to 10 কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন, কোনো কোয়েরি আছে স্যার থাকলে সেটা জিজ্ঞেস করতে পারেন। জি 10 স্যার 10-এর 3 স্যার, হ্যাঁ ইনসাইডার আর উইন্ডো ট্রেডিং। ড্রেস। জি হ্যাঁ মাইনুল ভাই, উইন্ডো ড্রেসিং আর ইনসাইডার ট্রেডিং দুইটা বিষয় ছিল তাই না? জি জি এটা কি জানতে চাচ্ছেন কি বিষয়টা কি? জি স্যার। প্রথম হচ্ছে ইনসাইডার ট্রেডিং। ইনসাইডার ট্রেডিং হচ্ছে আপনার ধরেন মার্চ মাসের ইপিএস জানেন না। ইপিএস কি হয়? ইপিএস আমরা যখন ডিসক্লোজ হয় বোর্ড মিটিং হয় তারপর আমরা জানি। এখন জি কেউ আছে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চায়, তার তবে ইন্টেনশন আছে, তাহলে ভিতর থেকে সে খবরটা নিয়ে আগেই থেকে ইনভেস্টমেন্টে করে গেল অথবা ডিভিডেন্ড কত পার্সেন্ট দিবে এটা সে ভিতর থেকে পাবলিকলি ডিসক্লোজার আগেই সে ডিসক্লোজ করে দিচ্ছে, এটা বলে ইনসাইডার ট্রেডিং। ঠিক আছে, মানে গোপন তথ্য প্রদান, গোপন প্রকাশ তথ্য করে, ফাঁস করে দেওয়া। জি জি ফাঁস করে। হ্যাঁ। আর উইন্ডো ড্রেসিংটা হচ্ছে আপনার খারাপ জিনিসটাকে ভালোভাবে প্রেজেন্ট করা, ভিতরে আপনার লোনের এনপিএল খারাপ লোন আছে, এনপিএল নন পারফর্মিং লোন পার্সেন্টেজ হয়তো 10 এর উপরে, আপনি সেটাকে ডিসক্লোজ করছেন না, আপনি সেটাকে 2 বা 4% দেখাচ্ছেন, অথবা আপনার প্রফিট যা আছে সেটা আপনি ঠিক মতো প্রেজেন্ট করছেন না, আপনার ব্রাঞ্চের যে পারফরমেন্স আছে ওইটাকে আপনি হাইড করে যাচ্ছেন, লুকিয়ে যাচ্ছেন, সেটাকে বলছে উইন্ডো ড্রেসিং। মানে খারাপ জিনিসটা ভালোভাবে প্রেজেন্ট করা। ভালোভাবে প্রেজেন্ট করা, জি জি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে তাহলে আমরা এবার যাব নেক্সট এইচটা বের করে আপনাদের সামনে থাকলে আমরা এইচে যাচ্ছি। এইচ
নাজমা, আমরা শুরু করছিল মডিউল 8। মাইনুল ভাই, মডিউল 8 স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার, এটা দেখা যাচ্ছে। ওকে, আমরা তাহলে দেখছি এখানে কি কি কন্টেন্ট আছে মডিউল 8 এ। মডিউল 8 বলছে ফিউচার আউটলুক অফ দ্য অর্গানাইজেশন। ফিউচার আউটলুক, মার্কেট পজিশনিং মানে ব্যাংকটা কোথায় আছে, নিউ বিজনেস ইনিশিয়েটিভস, ডিজিটাল এজেন্ডা, সিস্টেম অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাবিলিটিস, পিপল প্লান, সাকসেশন প্ল্যান অ্যান্ড রিক্রুটিং অ্যান্ড আপস্কিলিং এমপ্লয়ি অফ ফিউচার। এটা ছোট একটা চ্যাপ্টার। হোয়াট ইজ মিন বাই মার্কেট পজিশনিং অ্যান্ড রিপজিশনিং? প্রথম হচ্ছে মার্কেট পজিশনিং। Market positioning refers to the ability to influence consumer perception about a brand or a product in relation to other competitors. ঠিক আছে, মার্কেট পজিশন অন্যান্য কম্পিটিটর আছে তার থেকে আপনার পজিশনটা কেমন, এটাই বলেছে মার্কেট পজিশনিং। The objective of market positioning is to establish the image or identity, একটা আপনার কোম্পানির বা ব্যাংকের ইমেজ বা আইডেন্টিটি তৈরি করে। দ্য ফলোইং এক্সাম্পল মে ক্লিয়ার দ্য কনসেপ্ট। কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমরা যাতে আমাদের কনসেপ্ট গুলো যে ধারণা আছে এটা যাতে আরো ক্লিয়ার করতে পারে। ঠিক আছে, মার্কেট পজিশনিং নিয়ে আমরা এখন যেটা পড়ছি এগুলো মার্কেট পজিশনিং এর কনসেপ্ট। A handbag manufacturing may position it itself as a luxury status symbol such as Louis Vuitton। ঠিক আছে, হ্যান্ডব্যাগ মানি ব্যাগের মধ্যে লেখা আছে লুইস এর মানি ব্যাগ কিন্তু খুব। A TV maker may position its TV as the most innovative than the others. A fast food restaurant chain may position itself in the provider in the cheap way। খারাপ একটা সে ভালো খাবার দিচ্ছে খুব কম মূল্যে দিচ্ছে এরকম হতে পারে, কারণ কেএফসি সব জায়গায় পরিচিত আছে, ওর কিন্তু একটা ব্রাইস ইমেজ, এগুলো মার্কেট পজিশনিং করে নিয়েছে। মার্কেট রিপজিশনিং,
Market repositioning is when a company exchanges its existing brand or product is in the marketplace. ঠিক আছে? Repositioning is usually done due to declining performance of the major shift in the environment. Many companies, instead of repositioning, choose to launch a new product or brand because of the high cost and effort required successfully reposition of a brand or product. Reposition হচ্ছে আপনার পরিস্থিতি তো খারাপ যাচ্ছে বা কিছু, আপনি তার ব্র্যান্ড নাম চেঞ্জ করছেন অথবা কোম্পানির লোগো চেঞ্জ করে দিচ্ছেন অথবা আপনার যে লোকেশনে ছিলেন জিওগ্রাফিক্যাল এরিয়া গুলো চেঞ্জ করে দিচ্ছেন, এগুলো হচ্ছে মার্কেট রিপজিশনিং। ঠিক আছে, দেখেন তো মার্কেট পজিশনিং বা রিপজিশনিং নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা। স্যার রিপজিশনিংটা আচ্ছা, রিপজিশনিংটা হচ্ছে আমার এক্সিস্টিং যে ব্র্যান্ড আছে বা প্রোডাক্ট আছে এটাকে চেঞ্জ করা। আমার যদি ব্র্যান্ড ভালো চলে, মনে করেন খুব মার্কেটের পজিশন নিয়েছে, তাহলে কি আমরা চেঞ্জ করি, সেটা করিনি। তার মানে কি? ওই ব্র্যান্ডের একটা ভ্যালু হয়তো ভালো হচ্ছে। দেখবেন কিছু কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তার নাম চেঞ্জ করছে, যেমন রিলায়েন্স ফাইন্যান্স, আপনি শুনছেন, ওর নাম হয়ে গেছে অ্যাভিবা, নাম চেঞ্জ করছে না, এটাকে বলছে মার্কেট রিপজিশনিং। অথবা কারো কোম্পানির ঢাকায় অফিস ছিল, সে ঢাকা না করে সে হয়তোবা অন্য কোনো বাইরে গিয়ে একটা নতুন ব্র্যান্ড, নতুন নিউ ব্র্যান্ডিং এ করতেছে, এগুলো হচ্ছে মার্কেট রিপোজিশন। স্যার ঠিক আছে ভাই? নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য স্টেপস এনশিওর ইফেক্টিভ মার্কেট পজিশনিং? দুই নম্বরে ছিল হোয়াট আর দ্য স্টেপ টু এনশিওর ইফেক্টিভ, কার্যকরী মার্কেট পজিশন কিভাবে আমাদের ব্যাংক বা আমাদের প্রোডাক্ট গুলোকে কিভাবে মার্কেটে সবাই চিনে আর কি আসলে, তাই না? For creative and effective market positioning strategies, the following have been proved to be most effective. দেখি কি বলেছে, চেয়ারম্যান কোম্পানি ইউনিকনেস বাই কম্পেয়ারিং টু কম্পিটিটরস। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সবার যা আছে তার থেকে একটু আলাদা করে রাখা, আলাদা করে বোঝানো, এরকম বলছে। Compare and contrast difference between the differences between a company and its competitors to identify opportunities. Focus to be put on strength and the ways how they can exploit these opportunity, এই অপরচুনিটি, এই সুযোগ কিভাবে তারা নিতে পারে। Identify current market position. Identify current market position, identifying existing market position and assessing how the new position will be beneficial in setting the company apart from competitors. বলছে এক্সিস্টিং মার্কেট পজিশন এবং এই কিভাবে পজিশনটাকে আরো বেনিফিশিয়াল করবে, ধরে রাখা যায়, সেটাও একটা বড় বিষয়, তাই না? তা বলছে কম্পিটিটর পজিশনিং অ্যানালাইসিস, আপনার সাথে আপনার যে কম্পিটিটর আছে আপনার ব্যাংকের সাথে, তারা কেন এগিয়ে আছে অথবা তাদের নতুন কি করে, এগুলো কম্পিটিটর পজিশনিং অ্যানালাইসিস করতে বলছে। Identifying the conditions of the marketplace and the amount of influence each competitor can have on each other. Develop a positioning strategy. একটা পজিশনিং স্ট্র্যাটেজি কৌশল রাখতে বলেছে। An understanding can be achieved about the strength of the company, how is different from the competitor. আপনার কোম্পানি কেন অন্যদের থেকে ভালো, তাই না? একটা পজিশনিং স্ট্র্যাটেজি নিতে হবে এখানে। কেউ হয়তো রিটেলে ভালো, কেউ কর্পোরেট ফাইন্যান্সে ভালো, কেউ হয়তো রেটে বেটার আছে, তাই না? একটা strategy, এই স্ট্র্যাটেজি আপনাকে নিতে হবে। দ্য কন্ডিশন অফ দ্য ইন্ডাস্ট্রি, কন্ডিশন কি আছে, অপরচুনিটি কি আছে মার্কেট, এন্ড হাউ দ্য কোম্পানি ক্যান পজিশন এক্সেল, এবং কোম্পানি কিভাবে তার নিজস্ব পজিশনটাকে ধরে রাখে, এই ধরনের অ্যানালাইসিসও করতে হবে। ঠিক আছে, এটা ছিল ইফেক্টিভ মার্কেটে, আপনি মার্কেটে যে নিজের একটা পজিশন তৈরি করার জন্য কি করতে হবে, কি কি পদ্ধতিগুলো। 3 নম্বর,
What is mean by digital agenda? What are its components? What is mean by digital agenda? What are its components? Digital agenda. The term digital agenda is used to describe all the measures required or planned for a systematic approach to shaping the digital transform of a particular system. Digital মানে electronics এরকম কিছু। By digital agenda, we understand to describe all measures required and planned for a systemic approach for making the digital transformation of a particular system. All the measures planned by individual companies and institutions as a part of the effort to achieve digitalization and digital transformation are also referred to digital agenda. Digital agenda হচ্ছে যখন আপনি ধরুন ব্রাঞ্চ থেকে ব্যাংকের একটা ক্রেডিট কার্ডের একটা প্রপোজাল আসছে, সে কি করবে? প্লিজ, এই হাসানুল ভাই আপনি শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। যেমন আপনার একটা ক্রেডিট কার্ডের প্রপোজাল আছে, তাহলে সে ব্রাঞ্চ থেকে কি করবে? সে অনলাইনের যে আমাদের ডিজিটালাইজেশন থাকবে সেখানে একটা সে ওই ফর্ম ফিল আপ করে পাঠাবে, ডকুমেন্টস গুলো অ্যাটাচমেন্ট করে দেবে। হেড অফিসে যে ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার থাকবে, আইডেন্টিফাই করবে, সেগুলো চেকিং করবে, করার পরে সে ওই ডিজিটালি যে কোনো কিছু প্রিন্ট দিচ্ছে না কিন্তু, তাই না, ওগুলোকে সে তার যে সুপার অথরিটি থাকবে, হ্যাঁ সুপিরিয়র থাকবে, তার কাছে সে ফরওয়ার্ড করবে। সে যদি মনে করে এটা প্রপার আছে এবং ইন অর্ডার আছে, সব পেপার আছে, সে তাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। এরপর কোথায় চলে যাবে? যেখানে প্রিন্টিং হয় বা কিছু কার্ডের জন্য অ্যাপ্রুভাল অথরিটি বা প্রিন্টিং হয়ে চলে যাবে। এগুলো বলছে ডিজিটাল এজেন্ডা বলা হচ্ছে এগুলোকে। ঠিক আছে, তার মানে সবকিছু অটোমেটিকলি কাজ হবে। স্যার এটা কি যারা স্যার ইলেকট্রনিক্স, ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ্লাই করবে ওদের হ্যাঁ ক্ষেত্রে? ইন্টারনেটের মধ্যে ওদেরকে ইন্টারনেটের মধ্যে অ্যাপ্লাই করবে, এবং আমরাও যারা কাজ করবো তারাও কিন্তু ডিজিটালাইজে কাজ করবে, নেটের মাধ্যমে কাজ করবো, উইদাউট ওই পেপার ছাড়াই, হার্ড মানে হার্ড কপি ছাড়া এরকম। কাস্টমার স্যার এটার ডিজিটাল ক্ষেত্রে এজেন্ডা। স্যার স্যার হুম। এটার ক্ষেত্রে দেখা যায় স্যার ওই অ্যাপ্লাই করে ঠিকই নাম্বারও দিয়ে দেয় সবকিছু, ধরেন অ্যাকাউন্ট ওপেনিং বলেন, নাম্বারও দিয়ে দেয়, পরে দেখা যায় স্যার ব্রাঞ্চে গিয়ে সবকিছু জমা দিতে হয় আর কি পরবর্তীতে। এটা আমরা দেখেছি আর কি স্যার। স্যার এটা কি মানে ইকেএস এর মাধ্যমে অ্যাকাউন্ট ওপেনের মতো কি একটা? ওটা একটা হ্যাঁ ইকোআইসি এটা ডিজিটাল এজেন্ডার পার্ট, তাহলে ম্যাডাম আচ্ছা স্যার, জি স্যার, একটা জি পার্ট স্যার, আর কি, হ্যাঁ। জি, থ্যাংক ইউ স্যার। The digital agenda include the following: customer relationship টা হয় by providing mobile or online services that help customer to get more data and insight, এই যে মাত্র যে কথা বললেন আপনারা, achieve their business goal or finalize their transaction faster, easier and cheaper, which improve কাস্টমারের intimacy. ওকে, আমরা যে কথা বললাম দেখেন সেগুলো রিফ্লেকশন এখানেই আছে, কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করে, যেহেতু সে স্মুথলি কাজ করতে পারে, এখানে ফাস্ট কাজ করে। That was a delightful experience. আনন্দ একটা, ডিজিটাল কাজ করতে গেলে তো আনন্দও লাগে এরকম বলছে। By providing all digital experiences that combine online, offline, online, mobile and other relevant channel processes, by improving core business process, applying harmonization, digital tooling that eliminate unnecessary steps or interdependency. তো সবকিছু মেশিনে থাকবে, তো ইন্টারডিপেন্ডেন্সি তো দরকার নেই, এরকম হচ্ছে। মার্কেটিং, by taking full advantage of digital marketing channel, aligning digital marketing, communication, content, sales funnel, and customer journey so that delight inspire the customers. হ্যাঁ, মার্কেটিংটা সুবিধা হয়ে যায়। কমার্শিয়াল, by selling digital offering through digital channel by using digital tools, আমরা অ্যাপ যেটা বলি সেটাও কিন্তু একটা ডিজিটাল এজেন্ডা। টেকনোলজি, by explore new digital opportunity on a global scale and identifying emerging trends, competitors, new offering, and valuable academic contributions. উৎপল ভাই আছেন? একটু করবেন, মিউট করবেন, উৎপল ভাই একটু মিউট করবেন। ঠিক আছে, এটা ছিল আমাদের ডিজিটাল
এজেন্ডার কম্পোনেন্টস গুলো আর কি। হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ ডিজিটাল, এই যে ডিজিটালাইজেশন করবো এর অবজেক্টিভটা কি? What are the objective of digitalization? The objective of digitalization are the following. প্রথম বলছে revenue. The digital product, service, channel and concept of new revenue sources help to grow the current business. Digital offering can complement the traditional ones. তাহলে মানে ইনকাম বাড়বে আপনার সেখানে হচ্ছে, তাহলে রেভিনিউ বাড়ছে। ট্রান্সফরমেশন, use of digital system can transfer or reposition the existing business. Existing business কে নতুন করে রিফর্ম করা যায়। Repositioning can help to attract more digital talent and can provide with access to industries or business segment. নতুন ইন্ডাস্ট্রি আপনি ব্যবসা করতে পারেন। হ্যাঁ, ট্রান্সফরমেশনে চলে যাচ্ছে, বিজনেসের নতুন নতুন ধারায় আসতে পারেন, এক বিজনেস আরো আরো বিজনেস থেকে শিফট করতে পারেন। কম্পিটিটিভনেস, competition market in improves competitiveness by implementing digital products, service, channels or concept, providing higher quality and faster delivery. এবং শেষে বলছে কস্ট, ডিজিটাল প্রোডাক্ট, সার্ভিস, চ্যানেল এন্ড কনসেপ্ট গিভ অপরচুনিটি টু রিডিউস কস্ট বাই রিডিউসিং ডেইলি ম্যানুয়াল ওয়ার্ক, অপটিমাইজিং দ্য প্রোডাক্ট আর সার্ভিস। এই এত খাতা কলম নিয়ে থেকে ওদের খরচও কিছু কমাইলেও কমাতে পারে। আসলে খরচ কমে না, যেটা বলছে খরচ বাড়ে, কারণ আমাদের যখন এই ডিজিটালাইজেশন হবে এদের একটা অ্যানুয়াল মেইনটেনেন্স ফি থাকে, হ্যাঁ, নর্মাল মেইনটেনেন্স থাকে, তারপরে এগুলো কিছু ইকুইপমেন্ট কিনতে হয়। ঠিক আছে, এখানে বলছে যে আপনার যে ম্যানুয়াল যে কাজগুলো করা হয় এর থেকে কষ্ট আপনি কমাতে পারেন। So, this is clear that digital initiatives serve multiple purposes. New digital product or service help companies not only reposition themselves in the marketplace but generate more revenue and improve overall competitiveness. Okay? এটা ছিল আমাদের সুবিধা বলতে পারি, মানে অবজেক্টিভ বলতে পারি, সুবিধা। ডিজিটালাইজেশন আমরা কি সুবিধা পাচ্ছি, ঠিক আছে? আজকের চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন অথবা এই সাবজেক্টেরই লাস্ট কোশ্চেন। স্যার এই চ্যাপ্টার থেকে কি একটা কোয়েশ্চেন থাকে মাস্ট নাকি স্যার? না না, এরকম মাস্ট না, দেখেন থাকতে পারে, মাস্ট কিছু নাই আসলে। বেজেল থ্রি যেগুলো আছে ওগুলো থেকে মাস্ট থাকে, দেখা যায় কোশ্চেন গুলো। ওকে, এবার সাকসেশন প্ল্যান। সাকসেশন প্ল্যান হচ্ছে আপনি যখন চলে যাবেন তখন আপনার এই ডেস্কের কাজ কে করবে, এরকম কি তৈরি লোক তৈরি করা আছে কিনা, এটাকে বলে সাকসেশন প্ল্যান। ডিফাইন সাকসেশন প্ল্যান, এটা এইচআরএম একটা বড় পার্ট। হোয়াট আর দ্য বেনিফিটস অফ সাকসেশন প্ল্যান, এই সুবিধাগুলো কি কি, আপনার জায়গায় যারা একজন কাজ করবে সেই যে লোক যদি তৈরি করেন তাহলে আপনার কি কি সুবিধা। প্রথম বলছে সাকসেশন প্ল্যান। সাকসেশন প্ল্যানিং রেফার্স টু এ বিজনেস স্ট্র্যাটেজি কোম্পানিজ ইউজ টু পাস লিডারশিপস রোল ডাউন অ্যানাদার এমপ্লয়ি গ্রুপ অফ কোম্পানি। আপনার যে লিডারশিপ এটা নিচের দিকে কাজ করানো। সাকসেশন প্ল্যানিং এনশিওর দ্যাট বিজনেস কন্টিনিউস টু রান স্মুথলি উইদাউট ইন্টারাপশন। আপনার সাথে কোনো ঝামেলা ছাড়াই বিজনেস চলে যায়, আপনি ব্যাংকে থাকেন বা নাই থাকেন, আপনার ডেস্কের কাজ করার মতো লোক আছে, এরকম বলছে, ইন্টারাপশন হবে না। This is a process by which individuals are scanned to pass the leadership role within a company. ব্যাংকের ভিতর থেকে আসবে। The process ensures that business continues to operate efficiently without the presence people who are holding key position. They must have retired authority. সে রিটায়ার্ড গেছে, রিজাইন করছে, দুটোই হতে হলো। সে যাওয়ার পর কোনো কাজের ক্ষতি হচ্ছে না, অটোমেটিকলি চলে যাচ্ছে এবং ইফিসিয়েন্ট। এটাকে বলা হচ্ছে আমাদের সাকসেশন প্ল্যান। এমন ভাবে আমরা লিডার তৈরি করেছি। এখন দেখি আমরা বেনিফিট গুলো কি কি পেতে পারি এই সাকসেশন প্ল্যান থেকে। বেনিফিটস অফ সাকসেশন প্ল্যান।
আমরা দেখতেছি সাকসেশন প্ল্যানের কি বেনিফিট পাচ্ছি, দেয়ার আর সেভারাল অ্যাডভান্টেজ ফর বোথ এমপ্লয়ার্স এন্ড এমপ্লয়ি, দুই পক্ষে কিন্তু, তো হ্যাভিং আ ফর্মাল সাকসেশন প্ল্যান ইন প্লেস। কি পাচ্ছি, এমপ্লয়িজ হ্যাজ এ চান্স ফর ডেভেলপমেন্ট অ্যাডভান্টেজ এন্ড পসিবলি ওনারশিপ হুইচ ক্যান লিড টু মোর এম্পাওয়ারমেন্ট এন্ড হায়ার জব স্যাটিসফ্যাকশন। যে জুনিয়র আছে, সে যদি চিন্তা করে লোক চলে গেলে তো তাকে কাজ নিতে হবে, তাহলে সে কাজ শেখার এবং ওনারশিপ নেওয়ার একটা এবং জব স্যাটিসফ্যাকশন একটা ব্যাপার থাকে এখানে। ফিউচার অপরচুনিটি থাকে, এমপ্লয়িজ কেরিয়ার ডেভেলপমেন্ট করে নিজের কেরিয়ার ডেভেলপমেন্টের সুযোগ হয় এখানে। ম্যানেজমেন্ট কমিটমেন্ট টু সাকসেশন প্ল্যানিং মিনস দ্যাট সুপারভাইজার উইল মেন্টর এমপ্লয়িজ টু ট্রান্সফার নলেজ এন্ড এক্সপার্টিস। যারা থাকে সাকসেশন প্ল্যানে, যে সুপারভাইজার থাকে, সে তার নলেজ গুলো এবং তার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে জুনিয়রদের সাথে, তাই না, যেখানে সাকসেশন প্ল্যান অ্যাক্টিভ থাকে। Management keep better track of the value of employees so position can be filed internally with opportunity arise। তখন ম্যানেজমেন্ট কি করে, যারা ভালো এক্সপিরিয়েন্স লোক আছে তাদের গুলো নলেজে রাখে, যে কোনো লোক যদি এখানে দরকার হয় একে ডেভেলপ করো এরকম, যেহেতু সাকসেশন প্ল্যান থাকে এখানে, যে ভালো তার জন্য এটা ভালো সুযোগ। লিডারশিপ অ্যান্ড এমপ্লয়িজ আর বেটার অ্যাবেল টু শেয়ার কোম্পানি ভ্যালু অ্যান্ড ভিশন। A new generation of leaders is needed when here is a mass exodus of people from the workforce into retirement। খুব এক্সস্টেড হয়ে যায়, এখনই কিছু লোক সামনে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, তখন এই সাকসেসফুল প্ল্যানিং খুবই দরকার। Proper succession planning benefits shareholder of public company, especially when the next candidate or CEO is involved in the business। সবচেয়ে সাকসেশন কার দরকার আছে, সিইও দের জন্য। যে সিইওরা যদি ব্যাংক থেকে, আমাদের এমডি রা যদি চলে যায়, মনে করেন রিটায়ারমেন্টে চলে যায়, 3 বছরের জন্য রিনিউ আছে, তাই না, এই এমডির পজিশন যদি ধরে রাখার জন্য সাকসেশন প্ল্যানটা খুবই জরুরি, ব্যাংক থেকে তৈরি করা যায় নতুন কথা বলছি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যে ছিল টোটাল, যে জিএফআই ছিল, জিএফআই টোটাল সিনোপসিস গুলো আমাদের পড়ানো শেষ, এবং আমাদের যে 10টা ক্লাসের যে শিডিউল ছিল, 10টা ক্লাস আজকে শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার যদি এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন থাকে সেটা লাভ করতে পারেন। আমরা যে কোশ্চেন গুলো করলাম, যদি কোনো আপনাদের কোয়ারি থাকে। ঠিক আছে, পরীক্ষা একদমই সামনে, একটু বসে যান, পড়াশোনা কি করে দেন, শুরু করে স্যার দেন। একটু কোশ্চেন ছিল স্যার, সেটা হলো বলেন আমাদের আপনার। যে মানে কোন চ্যাপ্টার গুলো থেকে মোটামুটি কোশ্চেন আসে, এবং ছোট কোশ্চেন গুলো নিয়ে বলেছিলেন যে একটা ক্লাস হবে বা রিভিউ করবেন, সেই হুম ব্যাপারে হুম কি হুম। ছোট ছোট কোশ্চেন গুলো নিয়ে কিছু বলবেন? ছোট কোশ্চেন গুলো হচ্ছে, মানে আপনাদের একটা বলি, যে রিসেন্ট একটা ওই ডিরেক্টরদের সার্কুলার হয়েছে পরিচালনা পর্ষদের, ওটা কি দেখেছিলেন, খেয়াল আছে? ওই সার্কুলারটা একটু দেখবেন। আমার ডিরেক্টরদের কোন লেখা মডিউলে দেখবেন। স্যার? এই মডিউলের জন্য, জিএফ এর জন্য বলছিলাম, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে একটা সার্কুলার করেছে, আমাদের যে পরিচালনা পর্ষদ থাকবে তাদের দায়িত্ব কর্তব্য কি, হ্যাঁ, ওই বিষয়ে একটা সার্কুলার হয়েছে, ওটা থেকে এবার কিছু কোশ্চেন আসতে পারে। হচ্ছে আপনার, আমি বলে দিচ্ছি, বিআরপিটি সার্কুলার নম্বর 2, 11ই ফেব্রুয়ারি 2024। ঠিক আছে, কি ছিল স্যার সার্কুলারটায়? সার্কুলারটার বিষয়বস্তু ছিল ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদের গঠন ও পরিচালকগণের দায়িত্ব কর্তব্য। এটাগুলো অনেকগুলো আছে, রিসেন্ট সার্কুলার, তো এখান থেকে হয়তো কিছু আসতে পারে। হ্যাঁ, স্যার ওভারঅল ওভারঅল ছোট পোস্টের উপর কোনো ক্লাস নেবেন না স্যার কাইন্ডলি? স্যার ওভারঅল, ওভারঅল তো সবগুলোই ওভারঅল, এখন এরকম তো ছোট বড় এরকম কিছু নাই, একটু হোল্ড করবেন।
আহ কয়েক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্যার গুলো এটা একটু আছে। স্যার হ্যাঁ বিআরপিটি বলেন। সার্কুলার কত বলবেন স্যার? স্যার বিআরপিটি সার্কুলার 2। দুই নম্বর, 11ই ফেব্রুয়ারি 2024-এ। জি স্যার। 11 ফেব্রুয়ারি স্যার। হ্যাঁ 11ই ফেব্রুয়ারি 2024-এ এটা আসছে। আর একটা কথা হচ্ছে যে ভেসেলের যে চ্যাপ্টারটা আছে ওটা ভালো করে পড়বেন, কিন্তু ওখান থেকে শর্ট বোর্ড সব কোশ্চেন থাকে। হ্যাঁ, স্যার এটা কোন আর মডিউলে হচ্ছে আছে স্যার ভেজেল? ভেসেলটা হচ্ছে আপনার ক্যাপিটাল মডিউল ডি। মডিউল ডি। মডিউল এ তো ইনিশিয়াল চ্যাপ্টার, এটাও গুরুত্বপূর্ণ। আজকে যেটা বললাম সেটা মানে ইম্পর্টেন্ট বাট লেস, অত না আর কি। হ্যাঁ, যেমন গতবার ওই সাকসেশন প্ল্যানিং নিয়ে একটা কোশ্চেন এসে গেছিল আর কি, এরকম। আর জিটা দেখে কিন্তু স্টেক হোল্ডার গভর্নেন্স, এটা ইম্পর্টেন্ট। জি জি স্যার আরেকবার বলবেন? জি স্টেক হোল্ডার গভর্নেন্স মডিউল এ আপনার গুরুত্বপূর্ণ থাকবে। এ, ডি, জি। এফ আর এইচটা একটু লেস দিতে পারেন। এফ, হ্যাঁ, আর হলো এইচ লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন 10টা কোশ্চেন থাকতো, আর বাকিগুলো পড়লে এমনি কমন পেয়ে যাবেন এগুলোতে। ওকে, তবে স্যার ছোট কোশ্চেন গুলো একটু আমাদের সাথে ডিসকাস করলে ভালো হতো স্যার। ছোট কোশ্চেনের প্রথম কথা হচ্ছে ভেসেলের যেটা গাইডলাইন আছে, হ্যাঁ ওইটা একটু দেখবেন। আর এই যে সার্কুলার গুলো এগুলো থেকে বেশি আসে। আর যেগুলো আসে একেবারেই হচ্ছে আপনার আউট নলেজ থেকে আসে। যেমন বলছে মার্চেন্ট ব্যাংকিং এর কে দেয়, লাইসেন্স কে দেয়, এরকম এরকম ধরনের কোশ্চেন আসলো। এটা কে আর দেয় স্যার? এটা দেয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আচ্ছা স্যার। হুম। তারপর ধরেন স্যার এমডি হতে গেলে কত বছর লাগবে, ওই যে জি স্যার। সার্কুলারটা বললাম ওই সার্কুলারটা বললে আপনি বেশ এমডির সম্বন্ধে ওইগুলো পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, স্যার এরকম ছোট কোশ্চেনের যদি আপনার কাছে কোনো শীট থাকে আমাদেরকে একটু ইয়েতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি দেখি যদি হয় আমি একটু চেষ্টা করব। স্যার এমডি হতে কি লাগে বললেন? কত বছর এক্সপিরিয়েন্স লাগে আচ্ছা এরকম বলছিল। স্যার হ্যাঁ মানে ভাই, আর ওই যে একটা ব্যাংক নতুন করে যদি ইয়া হয় তাহলে বাংলাদেশ ব্যাংকে কতটুক জামানত রাখতে হয়, কত স্যার অ্যামাউন্ট? আগে ছিল তো যত জানতাম 500 কোটি, এখন বর্তমানে স্যার কত রাখতে হয়? ওইটাই আছে, ওইটাই 500-ই আছে। পায় না, 500 অনেক না। 5। 500। হুম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে তাহলে, ভালো থাকবেন, বেস্ট অফ লাক আপনাদের জন্য। হ্যাঁ, স্যার নেক্সট ক্লাস কয়টায় কাইন্ডলি? ক্লাস তো শেষ। নেক্সট ক্লাস হচ্ছে ওএম। ওএম তো আজকে আলাপ আলোচনা, এক্সামের কথা ছিল আলাপ আলোচনা। ওএম আমরা তো ওই তো এরপরেই শুরু করবো 4টা 5-এর দিকে। ঠিক আছে স্যার। ঠিক আছে, স্যার তাহলে আমাদের মোটামুটি কোন কোন চ্যাপ্টার গুলো একেবারে ভালো করে দেখে যেতে হবে স্যার একটু বলবেন আরেকবার? মডিউল এ, মডিউলে সি, ডি। সিডি। হ্যাঁ, জি স্যার। জি, জি ফর জার্মানি, এগুলো ভালো করে দেখে দেবেন। জি ফর জার্মান, আচ্ছা জি। এগুলো একদম ভালো, বাকিগুলো দেখবেন। আমি লেস ইম্পর্টেন্ট বলছি এফ, এফ আর এইচ, এই দুইটা লেস, বাট বাকিগুলো সবগুলোই দেখবেন। হ্যাঁ, এই দুইটা বাদে একটু লেস ইম্পর্টেন্ট বলছি। এফ স্যার এইচ আর কোনটা স্যার? এফ আর এইচ। এফ, এফ ফর ফরিদপুর, এইচ ফর হবিগঞ্জ, এই দুটো আচ্ছা লেস আচ্ছা। ইম্পর্টেন্ট, বাট বাকিগুলো দেখবেন। হ্যাঁ, ওকে, আচ্ছা। স্যার বিজনেস কমিউনিকেশন আছে কি ক্লাস আছে 5টা থেকে? হ্যাঁ, ওই এক্সাম আছে না, বি আর সি, সিডির এক্সামটা আছে।
তার আগেগুলো তো স্যার পাঠিয়েছে স্যার আপনার ইয়াতে হ্যাঁ, আমি স্যার পেয়েছি, তিনজন জমা দিয়েছেন, পেয়েছি। আমি এগুলো মইনুল রেসপন্স দিয়ে দেবো। স্যার মইনুল আমার তো স্যার পাঠাইছিলাম। স্যার এই যে পজিশনিং এন্ড রিপজিশনিং, মার্কেট পজিশনিং, এটা নিয়ে স্যার এক কথা একটু বলবেন স্যার? মার্কেট পজিশনিং হচ্ছে আপনার ব্র্যান্ডটাকে, আপনার ব্যাংকটাকে লোকজন চিনে কিনা, এটা হলো পজিশনিং। ঠিক আছে? আচ্ছা, অথবা আপনার ঠিক আছে। এমন কোনো কোয়ালিটি আছে যার জন্য আপনি সবার কাছে পরিচিত, যেমন ডাচ বাংলা ব্যাংক, ওরা তো এটিএম বুথের জন্য ও হলো পজিশনিং এ আছে। দুজনে, জি জি। আর রিপজিশনিং হচ্ছে, একটা রিলায়েন্স ফাইন্যান্স নামে একটা কোম্পানি ছিল, ওটার নাম, নতুন নাম দিয়েছে আভিভা ফাইন্যান্স, শুনেছেন কি? আচ্ছা, না খেয়াল স্যার। করেন আচ্ছা, একটা লিজিং কোম্পানি আর কি, ওর এটা হলো রিপজিশনিং। ও একটু খারাপ হয়ে যাচ্ছিল, বাজারে ওর একটু ব্যাড রেপুটেশন আসলো, ওই জন্য নামই চেঞ্জ করে ফেলছে, এটাকে বলছে রিপজিশনিং। তারপর স্যার এটা এরকম আর স্যার কি। ইসলামী হয়ে গেছিল আর কি স্যার, আবিবাটা স্যার। ও হ্যাঁ, সেটা জানি না, বাট এরকম আর কি, ওটাকে বলছে রিপজিশনিং। স্যার, এই যে কি বলেন? এই আমাদের লেকচার গুলার বাংলা ভার্সন কি আছে? বাংলা ভার্সন একটি এবিসিএল এর কথা বলে দেখতে পারেন, ওদের কাছে থাকতে পারে হয়তো, বা আমার কাছে নাই আর কি। হ্যাঁ, আমি এবিসিএল এর কথা বলে দেখি বাংলা আছে কিনা। আচ্ছা, আপনারা কি পেয়েছেন কেউ গ্রুপে যারা আছেন বাংলা? না স্যার। না, তাইলে নাই, এমনি মার্কেটে তো বই আছে, বাট এখানে নাই, এখানে নাই। ওকে, ওকে, ঠিক আছে স্যার, এটার জন্য। ঠিক আছে, জি জি, ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
সোয়া ওই সাইডে আমার ফোনটা নিয়ে আসিস তো, বড়টা। এটা তো দিয়ে করে থাকতে হবে ব্যাংকিং ইনফরমেশন এগুলো সমস্যা সাহা সাহা তুই যাস না Okay, আজকে হলো আমাদের ওয়েব অর্গানাইজেশন ম্যানেজমেন্টের লাস্ট ক্লাস। হ্যাঁ, এখানে ছিল আপনাদের কিছু কোয়ারি ছিল যে স্যার কোশ্চেন নিয়ে আলাপ করার জন্য, তাই না? আমরা লাস্ট এক্সামের কোশ্চেনটা কি আপনাদের কাছে আছে? লাস্ট এক্সামের কোশ্চেনটা কি আপনাদের কাছে আছে? না স্যার, নেই স্যার। আমার আমার কাছে নেই নেই না? আমি তাহলে একটু একটু করে আমি গ্রুপে দিচ্ছি, একটু একটু করে। জি জি প্লিজ ধরনের এই সাবজেক্টে তো মোট 5টা শীট, তাই না স্যার? জি বলেন। বললাম স্যার এই সাবজেক্টে তো মাত্র 5টা শীট, ই পর্যন্তই শীট। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্তই ছিল। জি স্যার। গ্রুপে দেখেন তো পেয়েছেন কিনা। জি স্যার, পেয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা পেয়ে এসছে হ্যাঁ কারো একজনের অন্যান্য ভয়েস শোনা যাচ্ছে, একটু কি চেক করবেন কেউ? অন্য শব্দ শোনা যাচ্ছে বেশি।
দেখেন আমরা একটা কোশ্চেন শেয়ার করছি স্ক্রিনে, জাস্ট এক্সামে যেটা আসছিল, হ্যাঁ, লাস্ট এক্সামে 97, হ্যাঁ আপনার তো 98। তাহলে থাকে দ্য ফিগার্স ইন দ্য রাইট মার্জিন ইন্ডিকেট দ্য ফুল মার্কস অ্যান্সার দ্য ফলোইং 5 কোশ্চেন। আমাদের এখানে 5টা কোশ্চেন দিতে হয়, কোশ্চেন থাকে কিন্তু 10টা, 10টার মধ্যে 5টা। একটু পড়াশোনা করলে আপনি পারার কথা আর কি, তাই না? এই যে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ দ্য জেনারেল এনভায়রনমেন্ট, মাইক্রো এনভায়রনমেন্ট, এগুলো আমরা পড়েছি। এগুলো আমাদের এই মডিউল এ থেকে আসছিল। প্রথম কোশ্চেনটা দেখেন, অর্গানাইজেশন এক্সেল, এই যে 1 নম্বর কোশ্চেন, এটা কিন্তু মডিউল এ, ঠিক আছে? ফান্ডামেন্টালস অফ অর্গানাইজেশন বিহেভিয়ার এনভায়রনমেন্ট, তাই কি? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোশ্চেন গুলো সব মডিউল এ থেকে আসে। তারপর অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অর্গানাইজেশনাল বিহেভিয়ারও এটা মডিউল এর কিছুটা পার্ট আছে এখানে। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেনটাও। তারপর হলো QWL ছিল। ওয়ার্ক লাইফ, ওয়ার্ক লাইফ কোয়ালিটি অফ পড়েছিলাম। ওয়ার্ক লাইফ। হ্যাঁ, খেলা আছে, ওয়ার্ক লাইফটা দেখেছিলাম যে হুম আমরা। হুম 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 হুম, হুম হুম। তাহলে মানে আমাদের পড়ার মধ্যেই আসতেছে কোশ্চেন গুলো, এর বাইরে না। একটু পড়তে হবে কষ্ট করে, আর কিচ্ছু না, পাবেন, কমন পাবেন। হলো কোশ্চেন নম্বর 2, QWL। QWL হলো 2 নম্বরে, দেখেন মডিউল এ তে। আপনি তাহলে মডিউল এ থেকে 1 2 দুটো কোশ্চেন পাচ্ছেন। হ্যাঁ, জি। তারপর হলো ডিসকাস দ্য প্রাইমারি এলিমেন্টস অফ দ্য টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই টাইম ম্যানেজমেন্ট, এই যেটা 3 নম্বর কোশ্চেন, এটা কিন্তু মডিউল বি। স্ট্রেস ম্যানেজমেন্ট আসছে না তারপরে একটা কোশ্চেন, পেয়েছেন? জি 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 এটাও মডিউল জি বি। জি জি হ্যাঁ। হুম, সফট স্কিলের মডিউল বি থেকে আসলো। তারপর এইচআরএম তো মডিউল সি, 5 নম্বর আসছে সি থেকে, এবং 6 নম্বর, 5 6, 5 6 এসে সি থেকে। মোটিভেশন 7 নম্বর আছে ডি থেকে। মাসলো, হ্যারার্কি নিডস, দেখেন সবগুলো আমাদের কমন পড়ছে। এমপ্লয়ি কম্পেনসেশন, স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল মেকানিজম, 8 নম্বরও ডি থেকে। 9 নম্বরটা আসছে আপনার ই থেকে। 9 নম্বরটা আসছে ই এই থেকে। থেকে হ্যাঁ। আর সবগুলি মিলিয়ে ওই যে নিচে আসে ইয়ে এই শর্ট কোশ্চেন। শর্ট নোট। হুম,
তাহলে একটা বিষয় দেখেন, আমাদের মডিউল এ থেকে দুইটা থাকে, মডিউল বি থেকে দুইটা, মডিউল সি থেকে দুইটা, মডিউল ডি থেকে দুইটা, এই 8টা ই থেকে একটা, 9টা একটা শর্ট। ঠিক আছে? এবং যে কোশ্চেন গুলো পড়লেই দেখবেন যে আপনার সব পরিচিতির মধ্যেই আছে, হয়তো দুই একটা এদিক ওদিক হতেই পারে, তাই না? অতএব একটু সিনopসিসের, যদি আপনি মডিউল ডি পর্যন্ত পড়েন, ইটাকেও বাদ দেন, তাহলে আপনি 6টা থেকে 7টা কাউন্ট পাবেন। স্যার আগের বছরের এটা তো 97 এর 96 এর ট্রেন্ডও কি সেম যে আমরা 4টা একটু মডিউল থেকে 5টা চারটা? আমরা একটু দেখি 90 সেটা যেটা বললেন হ্যাঁ হ্যাঁ, ওটা 96 দেখলো। এরটা। যেমন আমি যেটা বুঝতেছি যে স্যার আপনি যেটা দিয়েছেন 97 এ যে 4টা মডিউল থেকে দুটা করে 8টা, ই মডিউলটা ছোট বলে ওটা থেকে একটা 9টা, আর একটা হলো শর্ট শর্ট নোটস। জি জি জি, আমরা লাস্ট দেখলাম, তাই তার আগে একটু দেখি। জি স্যার। এই কনসিস্টেন্সি যে সবসময় থাকবে তা না, বাট আমরা ওটা যদি দেখতে পাচ্ছি একটা, তাই না? তা না, হ্যাঁ, হ্যাঁ আমি আমি স্যার ইসেও এটাও একটু যদি দিয়েছিলাম, এখানে আপলোড দিয়েছি। করে দেন গ্রুপে। না, দিয়েছি তো, দেখেন তো জি পেয়েছেন জি, কিনা, দুইটাই থ্যাংক কিন্তু ইউ স্যার। দিয়েছি। দিয়েছেন? ও আচ্ছা আচ্ছা। পেয়েছেন সেভিল ভাই আপনি জি, গ্রুপে? মনে হয় এসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এসেছে স্যার। হুম। স্যার আসলে 96, স্যার 96 প্রথমটা থেকে হচ্ছে, স্যার কমন পাওয়া যাবে মনে হয় স্যার, না বেশ কিছু প্রথমটা 96 এটা। আপনি কিনা জানি না, বাট আমাদের এই মডিউল থেকেই আসে অর্গানাইজেশন স্ট্রাকচার। এই যে প্রথম কোশ্চেনটা, ফর্মাল ইনফর্মাল ডিফাইন অর্গানাইজেশন, সব এই সেম দেখেন, সেভেন ভাই, সেম, হ্যাঁ। এখানেও জি জি জি, কিউডব্লিউএল আসছে। মানে কোশ্চেন কিন্তু বাদ দিবেন না, কমন পড়ে, দেখেন ওখানেও কিউডব্লিউএল আসলে এখানেও আসছে, হয়তো কোশ্চেনের আলাদা প্যাটার্নটা আলাদা। তো 1 এবং 2 মডিউল এ, সেন্ট্রালাইজেশন, হোয়াট ডু মিন বাই গ্রুপ, ওরকমই প্যাটার্নটা ওরকমই মনে হচ্ছে। মডিউল এ থেকে দুইটা, বি থেকে দুইটা, দুটো দুটো করে। তারপর দেখেন মডিউল 3 নম্বর, ডিফারেন্স বিটুইন প্রপোজ এন্ড প্রসিডিউরস, আমরা সেগুলো পড়ছিলাম না? প্রসেস এন্ড প্রসিডিউর, হ্যাঁ, মনে আছে কিনা? কনটেক্সট অফ ফাংশন ইনস্ট্রাকশন। নাম্বার 3 হচ্ছে মডিউল সি সম্ভবত। হ্যাঁ। হ্যাঁ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হুম। অন জব ট্রেনিং ফাইভটা যেগুলো আছে না, ওটা তো সি। নাম্বার 5টা কোন মডিউল থেকে আসছে? আর নাম্বার 5, 4, 5 হচ্ছে হলো
discuss the difference in process, why business processes improvement necessary in the context of the bank, what the difference in process and process in the context. এটা একটা মডিউল এটা সি মডিউল এখানকার তিনটা কোশ্চেনের মধ্যে একটা মনে হয় পরিচিত লাগতেছে না। নাম্বার 5-এ জি জি জব ট্রেনিং কোনটা this is looking অন for অন জব অফ জব এটা তো মডিউল সি 6 হ্যাঁ কোশ্চেন নাম্বার 6 নাম্বার 5 এর এ বি সি এগুলো এটা মনে হয় অন্যখান থেকে আসছে। business process. বিজনেস প্রসেস এনভায়রনমেন্ট নেসেসারি অফ আ ব্যাংক এগুলো তো আসেনি মনে হয়। এটা বির সাথে কি না? Step schedule staffing. process. আট নম্বরটা মনে হয় এই বি না 5 নম্বরটা বি থেকে আসছে আছে আমাদের সিনোপসিসে ঠিক আছে ভাই জি 5 নম্বরটা বি থেকে আসছে বি আর 6 নম্বরটা তো সি বিজনেস থেকে আসছে হ্যাঁ হ্যাঁ ওটা আছে আমাদের হুবহু এই সেম কোশ্চেন আসছে আমাদের প্রসেস এন্ড প্রসিডিউর হ্যাঁ বি নম্বরে বি সিনোপসিসের বি এর শর্ট নোটের মধ্যেই আছে আমাদের আচ্ছা আচ্ছা এইচআরএম তো 7 নম্বর তো আমাদের ইসের মধ্যেই পড়ছে সি তে 8-এ হেডেলবার্গ মোটিভেশন 8 হচ্ছে ডি আর 9 তো ওই যে আবার ই দেখেন ঠিক আছে হুম আর একটা শর্ট নোট তারপরে এমবিও পড়ছি আমরা নিড হায়ারকে পড়ছি ইথিক্যাল লিডারশিপ স্প্যান অফ কন্ট্রোল সবগুলি পড়া দেখেন অতএব এখন একটু যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আমরা কভার করতে পারবো কোশ্চেনগুলো আবার অ্যানালিসিস করে দেখলাম তার মানে আমাদের যে সিনopসিস আছে তার মধ্যেই কিন্তু থাকবে আশা করি আর যদি একটু রিভিউ করে যেতে পারে ঠিক আছে
আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, আমার দিক থেকে নাই, আমাদের আসলে হুম, পড়তে হবে, পড়তে এটাই হবে হলো ভাই আসল কথা। এখন। হ্যাঁ, আসল কথা, না পড়লে আপনারা সবকিছু হাতের মধ্যে আছেন, তো পড়তে হবে। না পড়লে তো আর পাস করা যাবে না, পড়তে তো একটা হবেই কষ্ট করে। বিজনেস কমিউনিকেশন, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, মানে প্রতিটা চ্যাপ্টারই কনফিউশন লাগে, তো এই জন্য যত বেশি পড়বে তত বেশি ইয়ে হবে, হ্যাঁ, 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 ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। ক্লিয়ার হবে। ভাই না পড়লে, যারা আছেন না পড়লে কিন্তু আসলে পাস করা সম্ভব না, তাই না? পড়তে হবে। আপনাদেরকে রেডি করে দেওয়া আছে, মানে রিসোর্স আপনার হাতে এখন, আপনি কতটুকু কিভাবে আগাবেন। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে স্যার এখানে তাহলে। একটা, হ্যাঁ, আমার বলেন। আমার একটা প্রশ্ন আছে স্যার। জি, আপনার বলেন। মতে স্যার, যেমন আমরা দেখতেছি থেকে একটা কোয়েশ্চেন আসতেছেই, বাকিগুলো থেকে দুটা দুটা করে, আমরা ধরেন কোনো একটা বাদ দিয়ে এমফেসিস কোন মডিউল গুলোতে বেশি ভালো দিলে পরে বেটার হয় স্যার, কারণ আমাদের তো 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। হ্যাঁ, আপনি এই স্যার আমার আমার যেমন মনে হয় মডিউল ইটা ছোট আছে, এটাকে ম্যানেজ করা সম্ভব। হ্যাঁ, মোটিভেশনটা মেবি একটু ইয়া, কিন্তু মডিউল বিটা আমার কাছে একটু কনফিউশন, মানে কনফিউশন না, মনে রাখাটা একটু কঠিন হচ্ছে মনে হয়। মডিউল এ যদি আর বি বি দুটো এটা একটা কঠিন মনে হয় আর কি, আর বাদ বাকি গুলো হ্যাঁ, মোটামুটি সহজ। মানে বাদ বাকি, হ্যাঁ, মডিউল এ এন্ড বি মানে যেন সবগুলো একই রকম লাগে। প্রথম কথা হচ্ছে, যদি কোনো একটা মডিউল বাদ দিতে চান, বাকি 4টা মডিউল কিন্তু আপনাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে আর কি। মানে মিসিং করা এক্স্যাক্টলি যাবে না। স্যার, এক্স্যাক্টলি, ঠিক আছে, মিসিং এটাই করা যাবে বিষয় না। আসলে। হুম। মানে আমি যেটা বুঝতেছি স্যার, সর্বোচ্চ আমরা একটা মডিউল বাদ দিতে পারি, দুটো মডিউল বাদ দেওয়াটা রিস্কি হয়ে যাবে, না, 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 একদম রিস্ক হয়ে যাবে, একদম একদম রিস্ক হয়ে রিস্কি যাবে। হয়ে যাবে। হুম। সেটাই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, বেস্ট অফ লাক সবার জন্য। হ্যাঁ, স্যার আমরা আবার 5টার সময় বলবো 5টার কমিউনিকেশনের সময় জন্য। বিজনেস কমিউনিকেশনের পরীক্ষা আছে না, সিডি নিয়ে আমি কোশ্চেন দিয়ে দেবো। জি, ওকে স্যার। ঠিক আছে, ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার। স্যার। বিজনেস কমিউনিকেশনের যত এক্সাম যদি দিতে চান, আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, দিতে পারেন। হ্যাঁ, কোশ্চেন দিয়ে ওভাবে মেইলে দিয়ে দিন আগের মতো করে। বাকি খাতাগুলো আমি দেখে রেসপন্স করে দেবো। ঠিক আছে, বিজনেস কমিউনিকেশন যদি এক্সাম আগে দিতে চান অ্যাডভান্স, দিয়ে ফ্রি হয়ে গেলেন। ওকে।
What do you mean by inquiry? Your structure question. Job search process. What to do? User